ভোর 6টা। ঝুমুর তখনও ঘুমে। ঠিক তখনই ঝুমুরের আম্মু এসে ডাকতে লাগলেন। ঝুমো, এই ঝুমো। যাও তো আম্মু, ডিস্টার্ব করো না, ঘুমোতে দাও। এখনো অনেক কাজ বাকি রয়েছে। বাড়িতে উৎসব উৎসব ভাব চলছে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কেন হঠাৎ এত আয়োজন? আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তুই কোন দুনিয়ায় থাকিস? জানিস না কি হয়েছে? না তো, কই আমি তো কিছুই জানি না। হেয়ালি না করে বলো তো কি হয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে বললাম, আজকে তো রেয়ান আসছে লন্ডন থেকে। একটা বড় সড়ো শখ খেলাম। হোয়াট? আজকে বিকালের দিকে এয়ারপোর্টে সবাই যাবে তাকে রিসিভ করতে। তুই যাবি নাকি? বিরিয়ানির নামটা শুনে বুকটা ধক করে উঠলো। না আম্মু, আমি যাব না। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা করবি। ওকে আম্মু, তুমি যাও, আমি আসছি। আয়। ঝুমুর ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। গল্পের নায়িকা ঝুমুর চৌধুরী এবার এসএসসি দিয়ে কলেজে নতুন অ্যাডমিট হয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনি সে। দুধে আলতা গায়ের রং ঝুমুরের, দেখতে অনেক অনেক কিউট। হাসলে গালে টোল পড়ে। দ্বিগল কালো লম্বা চুল কোমর ছাড়িয়ে গেছে, খুব সুন্দরী সে। রিয়ান চৌধুরী হলো ঝুমুর চাচাতো ভাই। ঝুমুরের বাবা চাচা সহ তারা 4 ভাই আর 2 বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়ি, আর ঝুমুরের বাবা চাচারা সবাই একসাথে থাকেন। জয়েন্ট ফ্যামিলি তাদের। ঝুমুরের বড় চাচা জনাব আশরাফ চৌধুরীর ছেলে রিয়ান আর মেয়ে নীলা। ঝুমুরের আব্বু জনাব আলতাফ চৌধুরীর মেজো আর ওনার ছেলে তুষার আর ছোট মেয়ে ঝুমুর। ঝুমুরের সেজো চাচা জনাব আফনাফ চৌধুরী এর 2 মেয়ে রিয়া আর ঈশিতা। আর ঝুমুরের ছোট চাচা জনাব আহমদ চৌধুরীর এই 2 মেয়ে মিলি ও জিনিয়া। বারান্দায় দাঁড়িয়ে ঝুমুর চিন্তা করতে লাগলো রিয়ানের কথা। রিয়ানের সাথে সবথেকে ভালো সম্পর্ক ছিল ঝুমুরের। একজন ছাড়া আর একজন চলতো না। বয়সে ঝুমুর থেকে বড় হলেও রিয়ান ঝুমুর ছাড়া আর কারোর সাথে এত ফ্রি ছিল না। খুবই ভালোবাসত পরস্পরকে, কিন্তু হঠাৎ একদিন কথায় কথায় ঝগড়া লেগে খুব বড় একটি বিবাদ লেগে যায় তাদের মাঝে। রাগের চোটে ঝুমুর রিয়ানের সবথেকে ফেভারিট একটি শোপিস ভেঙে ফেলে, আর রিয়ানও রাগের মাথায় ঝুমুরকে 4-5টা থাপ্পড় দিয়ে ফেলে। সেই থেকে তাদের সম্পর্কে খুব বড় ফাটল ধরে, যা আর জোড়া লাগেনি। এর 1 মাস পর রিয়ান লন্ডনে স্টাডির জন্য চলে যায়, আর 5 বছর পর আজকে দেশে আসছে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথাও বলেনি। চেহারা দেখা তো দূরে থাক, কি থেকে কি হয়ে গেল এইসব ভাবছে ঝুমুর। তখনই তার আম্মু ডেকে উঠলেন জোরে। ঝুমো, এই ঝুমো। আসছি। তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে সে দেখে বাড়িটা খুব বেশি সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো। ড্রাইভিং স্পেসে গিয়ে দাঁড়ালো ঝুমুর। ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। তারপর রান্নাঘরে গিয়ে দেখলো ওর আম্মু আর চাচিরা মিলে রান্না করছেন। এই মনে হচ্ছে এলাহি আয়োজন। কিরে পাখি, ঘুম ভাঙলো অবশেষে? রিয়ানের আম্মু আদর করে ঝুমুকে পাখি বলে ডাকেন। হ্যাঁ বড় আম্মু, তা এত রান্না কাকে খাওয়াবে? জানিস তো, আজকে এত বছর পর আমার ছেলেটা এসছে, তাই ওর পছন্দের খাবারগুলো রান্না করছি। ও আচ্ছা, আমার খিদে পেয়েছে। নাস্তা কই আম্মু? টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নে। ওকে আম্মু। ঝুমুর নাস্তা খাওয়ার পর রিয়া রুমে গেল। দেখলো সেখানে আড্ডা হচ্ছে। এয়ারপোর্টে কে কি পরে যাবে তা নিয়ে। ঝুমুর গিয়ে তাদের মাঝখানে বসলো। কি করছো তোমরা? জানিস না, আজকে আমার ক্রাশ আসছে লন্ডন থেকে। হ্যাঁ, তো কি হয়েছে? আরে গাধা, আমরা যে তাকে রিসিভ করতে যাব, একটু সেজেগুজে না গেলে হয় বল? তুমি আসলে লুচ্চা। We know that very well. আচ্ছা ঝুমু, বলো তো আমায় কোন ড্রেসটায় মানাবে? রিয়া, মিলি, জিনিয়া, হ্যাঁ আমাদেরও চুজ করে দে না। তোর চয়েস জাস্ট অসাম। ওকে, দিচ্ছি। তারপর তাদেরকে ড্রেস চুজ করে দিয়ে নিজের ঘরে এলো ঝুমুর। ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল সে।
গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে রিয়ানের সাথে তোলা ছোটবেলার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই 2 ফোঁটা অশ্রু চোখ থেকে গড়িয়ে পড়ল। রিয়ানের প্রতি ভালোবাসা ঝুমুরের বিন্দু মাত্র কমেনি, বরং বেড়েছে। ঝুমুর ভাবছে, সে তো আর আমাকে ভালোবাসে না, আর বাসবেও না। তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ডিসকাস্টিং লাগছে, ভাল লাগে না। দুপুর ঘড়িয়ে বিকেল হলো। ঝুমুরের আম্মু, রিয়ানের আম্মু, ঝুমুরের চাচিরা আর ঝুমুর বাদে সবাই অনেক আগেই এয়ারপোর্টে চলে গেছে। ঝুমুর সেই সুযোগে গোসল করতে চলে গেল। গোসল করার পর হালকা আকাশি কালারের একটা জর্জেট সালোয়ার কামিজ পরল সে। কালারটা রিয়ানের খুব পছন্দের। ভেজা লম্বা ছেড়ে রাখা চুলে অসাধারণ লাগছে ঝুমুরকে। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কোনো অংশে কম লাগছে না তাকে। আজকে ঝুমুরের স্বাস্থ্য খুবই ভালো লাগছে। সে জানে না এর কারণ কি। তারপর সে নিচে চলে গেল। তার বড় আম্মু তাকে দেখে হাঁ হয়ে গেছেন। আমার পাখিকে তো আজ বড্ড সুন্দর লাগছে। লজ্জা পেয়ে গেলাম। কি যে বলো না তুমি বড় আম্মু। আমার পাখির ওপর কারোর যেন নজর না লাগে। বড় আম্মুকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বড় আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। যা তো পাখি, দেখ কে এসছে। যাচ্ছি বড় আম্মু। ঝুমুর দরজা খুলতে চলে গেল। আরেকবার কলিং বেল বেজে উঠল। উফ, খুলছি তো। খুলে দেখে নীলা, রিয়া, জিনিয়া দাঁড়িয়ে আছে। তারা ভেতরে ঢুকে গেল। তারপর বাইরে তাকাতেই দেখে বাকিরাও গাড়ি থেকে একে একে নামছে। সব শেষে একটা ইয়াং ছেলে নামলো গাড়ি থেকে। একদম ড্যাশিং বয় যাকে বলে, ক্র্যাশ খাওয়ার মতো লুক, এত স্টাইলিশ যা বলার বাইরে। ঝুমুর দরজার এক পাশে এক মনে দাঁড়িয়ে ছেলেটিকে লক্ষ্য করলো। হ্যাঁ, ছেলেটি আর কেউ নয়, রিয়ান চৌধুরী। গাড়ি থেকে নামতে চোখ গেল বাড়ির সদর দরজার দিকে এবং ওখানেই চোখটা আটকে গেল। নিজের অজান্তে সানগ্লাসটি নামিয়ে ফেললাম। এই চোখটা দেখেই চিনে ফেললাম যে ওই রিয়ান। অনেকটা চেঞ্জ হয়ে গেছে সে। হালকা চাপ দাড়ি, স্টাইলিশ হেয়ার কাট, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের উপর কালো কোট, জিম করা ফিট বডি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। তার এই লুকেই মেয়েরা ফিদা হয়ে যাবে। আমি অপলকভাবে তাকিয়ে আছি তার দিকে। এ দেখাই যেন শেষ নেই। ভালোবাসার মানুষটিকে হঠাৎ এভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। OMG, এই মেয়ে এত সুন্দর, পুরো সাক্ষাৎ পরিজানো। হাই মে মারজামা। আমি ভেতরে চলে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে রেলিং ধরে নিচে তাকিয়ে আছি আর সবকিছু দেখছি। ভিতরে ঢুকতেই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও জড়িয়ে ধরলাম। বাবা, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো অসুবিধা হয়নি। এখন বলো তুমি কেমন আছো? তোকে দেখে একদম ভালো হয়ে গেছি রে বাবা। তুই কেমন আছিস? দেখতেই তো পারছো, একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা কেমন আছো? সব চাচিরা, হ্যাঁ বাবা ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই বসে রেস্ট নে বাবা, অনেক জার্নি করে অনেক দূর থেকে এসেছিস। হ্যাঁ বসছি। সোফায় বসতেই চারদিকে তাকালাম। অনেক সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। মনে মনে মেয়েটাকে খুঁজলাম, কই চলে গেল দূর। কেন যেন মেয়েটাকে খুবই চেনা মনে হলো। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিল, গল্প গুজব করলো। রিয়ান লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসলো। সবাইকে তাদের গিফট দিল। সবাই তো সেই লেভেলের খুশি। সবাই গিফট পেল না শুধু ঝুমুর। সেটা কেউ খেয়াল করলো না। এমনকি রিয়ানেরও মনে নেই সে কথা। আসলে সে ইচ্ছে করেই আনেনি। তারপর সবাই মিলে ডিনার করে যে যার রুমে চলে গেল। অনেকদিন পরে রিয়ান তার রুমে ঢুকলো। দেখলো যেমন রেখে গিয়েছিল তেমনই আছে, চেঞ্জ হয়নি। আর তার পাশের রুমটা হলো ঝুমুরের, যা সে জানে না। আজকে ঝুমুরের নিজেকে ভীষণ একা মনে হচ্ছে, কিছু ভালো লাগছে না তার। তাই সে বারান্দায় গিটার হাতে নিয়ে গিয়ে দোলনায় বসলো। এই গিটারই তার মন খারাপের সময় সঙ্গী হয়, কারণ এই গিটারটা রিয়ানের ছিল। রিয়ান যখন গান গাইতো তখন ঝুমুর তার পাশে বসে মুগ্ধ হয়ে গান শুনতো। তাই এই গিটারটা রিয়ান তাকে দিয়ে দেয় আর বলে, আমি যখন তোর থেকে দূরে থাকবো তখন এই গিটারটা দেখে আমার কথা মনে করিস। এই গিটারে রিয়ানের নাম খোদাই করেছিল। তখন রিয়ান ঝুমুরের নামও এই গিটারে খোদাই করে দেয়। এই গিটারটা হাতে নিলেই ঝুমুরের কত শত স্মৃতি মনে পড়ে যায়। ঝুমুরের কণ্ঠ বরাবরই অনেক সুন্দর। সে অনেক ভালো গান করতে পারে, এমনকি নাচও পারে। দোলনায় বসে গিটার হাতে ঝুমুর গান ধরল। হঠাৎ মেলি কণ্ঠে একটা গান শুনতে পেলাম। বারান্দায় গিয়ে দেখি
পাশের বারান্দায় একটা মেয়ে দোলনায় বসে গিটার হাতে গান গাচ্ছে। ভয়েসটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। হালকা ডিম লাইটের আলোয় মেয়েটাকে একটু দেখা যাচ্ছে, বাতাসে খোলা চুলগুলো উঠছে। আবছা আলোয় দেখেও বুঝতে পারলাম এই সেই মেয়েটা। এই রূপে মেয়েটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। উফ, এত অপূর্ব সেই মেয়েটা। ঝুমুর এক মনে গান গেয়ে যাচ্ছে। কেউ যে ওকে লক্ষ্য করছে সে সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। এরই মধ্যে গান শুনে নীলা বারান্দায় গিয়ে ঝুমুরের পাশে বসে জিজ্ঞেস করলো, কিরে, এত রাতে হঠাৎ গান গাওয়ার শখ উঠলো কেন? এত রাত কোথায়? মাত্র তো 11টা বাজে। আর গান গাও কি নিষেধ নাকি? ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম। না, নিষেধ কেন হবে, এমনি বললাম আর কি। ও, তা তুই এত রাতে না ঘুমিয়ে আমার রুমে কেন? কিছু বলবি? আসলে তোর গান শুনতে পেয়ে চলে এলাম। আজকের এই ওয়েদারে তোর গান শুনে মনটা ফ্রেশ হয়ে গেছে, তাই আর কি শুনতে এলাম। ও, বুঝেছি। গান শুনি। আচ্ছা, গান গাইলে আমাকে কি দিবি আগে বল, তারপর গাইবো। ওম, তুই যা চাস তাই দিব। ওকে, নে এবার স্টার্ট কর। ওকে বাবা, করছি। তারপর ঝুমুর গান গাচ্ছে আর নীলা শুনছে। আর ওদিকে রিয়ান তার বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে ঝুমুরের গান শুনছে। তার মনের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হচ্ছে। এটা একটা অন্যরকম ফিলিংস। গান শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ঝুমুর রিয়ানের কথা ভাবছে আর রিয়ান ঝুমুরের কথা। আশ্চর্য, মেয়েটার নামও এখন পর্যন্ত জানতে পারলাম না। ধুর, থাক, কাল নীলাকে জিজ্ঞেস করে জেনে নেব। এদিকে আচ্ছা, রিয়ান ভাইয়ের কি আমার কথা মনে আছে, নাকি সে আমাকে ঘৃণা করে? করতেই পারে, সে তো আমাকে দেখতেই পারে না। ভাবতে কখন যে ঝুমুর ঘুমিয়ে গেছে টেরই পায়নি। ভোর 5টার দিকে ঘুম ভাঙল ঝুমুরের। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে জানালার দিকে তাকালো। পাখিদের কিচিরমিচিরে চারপাশ মুখরিত হয়ে উঠছে। আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা। তাড়াতাড়ি উঠে পড়ল ঝুমুর, না হলে নামাজটা কাজা হয়ে যাবে। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে গোসলটা সেরে অজু করে নিল সে। তারপর নামাজ পড়ে বারান্দায় গিয়ে চুল ঝাড়তে লাগলো। ওদিকে রিয়ানও সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হঠাৎ পাশের বারান্দার দিকে চোখ গেল রিয়ানের। দেখলো যে সেই মেয়েটা চুল ঝাড়ছে। তাকে দেখে রিয়ানের ঘোর লেগে গেল। কেমন টানা টানা হরিণীর চোখ, যা প্রতি মুহূর্তে ঘায়াল করে দেয়। ঘন কালো লম্বা ভেজা চুল কোমর ছাড়িয়ে গেছে। ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি রিয়ানের বুকে তীরের মতো এসে বিচ্ছে। সাদা কালার লং ড্রেসে তাকে পরীর মতো লাগছে। মেয়েটা চোখ ধাঁধানো সুন্দর, পুরো একটা অপসরই যেন। চোখ ফেরানো দায়। আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা নয় তো? ওই কি তাহলে ঝুমুর? দেখতে একটু হলেও ঝুমুরের মতো লাগে, বাট আই ক্যান নট বিলিভ দ্যাট যে ওই ঝুমুর। কারণ ঝুমুর এত স্টাইলিশ ছিল না, হাবলার মতো দেখতে ছিল। তাহলে আসার পর তো একবারও ঝুমুরকে দেখলাম না। কোথায় ও? উফ, মাথা হ্যাং হয়ে গেছে চিন্তা করতে করতে। পাশে তাকিয়ে দেখি মেয়েটা নেই। কোথায় গেল ও? শিট। এদিকে ঝুমুর নিচে গিয়ে দেখলো তুষার নাস্তা করছে আর ওর বড় আম্মু, ভাবি, নীলা আম্মু রান্নাঘরে ব্যস্ত। ঝুমুর গিয়ে ডাইনিং টেবিলে তার ভাইয়ের মুখোমুখি বসলো। হেই, হোয়াটসঅ্যাপ ঝুমু? এই তো ভাইয়া, তোমার কি খবর? ভালোই। তা আজ এত সকালে উঠলি যে? যেরকম ভাবে বলছো মনে হচ্ছে আজকে লাইফে ফার্স্ট টাইম আমি সকালে ঘুম থেকে উঠেছি। সাতচুনি যে এত সকালে সকালে ঘুম থেকে উঠতে পারে তা আজ জানলাম। ভাইয়া, দিস ইজ নট ফেয়ার। তুমি আবার আমাকে শাকচুন্নি ডাকছো? তুমি ঠিক বলেছো ভাইয়া, ও আসলে একটা শাকচুন্নি। ওরে আমার তার ছিঁড়া বাদর রে, তুই তো আস্ত একটা নাইজেরিয়ান পেতনি। হোয়াট? এত আজব গালি তোর মাথায় আসে কি করে রে? তোর মতো চাইনিজ মেন্টালকে দেখলে এসব আজব কথা তো বের হবেই। ওফ। শোন জাম্বুরা, তোকে আমরা পাবনায় পাঠাতে চাই। তুই আসলে একটা পাগল। তোর সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। ওই খবরদার, অস্ট্রেলিয়ার বলদ, আর একবার আমাকে জাম্বুরা বলে ডাকলে তোর কপালে শনি আছে। কি? আমি অস্ট্রেলিয়ার বলদ? হ্যাঁ, 100 বার তুই অস্ট্রেলিয়ার বলদ। তোকে তো আমি। কি করবি তুই? হ্যাঁ, এই তোরা কি শুরু করলি পাগলের দল? দেখো না মেজো আম্মু কেমন ঝগড়া করছে আমার সাথে। হয়েছে, এবার বাদ দে তো। আর আলতু ফালতু না বকে নাস্তা কর। ওকে, তোকে আমি পরে দেখে নিব নীলার বাচ্চা।
কচু দেখবি। তারপর ঝুমুর নাস্তা শেষ করে বাইরে যাওয়ার পথে ঝুমা, তুষারের মেয়ে, 3 বছর, দৌড়ে এসে ঝুমুরের পাশে দাঁড়ালো। তারপর বলল, মাম্মাম তুমি তোতাই তো? ঝুমুরকে বেশি ভালোবাসে তাই মাম্মাম বলে ডাকে। ওরে আমার কলিজা রে, ওলে আমার কলিজাটা। আমি বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি এত সকালে কেন ঘুম থেকে উঠলে? আমার তো বেঁধে দিতে তাই। মাম্মাম আমিও তোমার তাতে আঁকতে যাবো প্লিজ। ওকে মাই ডিয়ার সুইটি, চলো তাহলে। ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে বাইরে চলে গেল। এদিকে রিয়ান বারান্দায় দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ নিচে চোখ যাওয়ায় দেখলো ঝুমুর ঝুমাকে নিয়ে বাইরে খেলছে, আর পিচ্চিটা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। ওর সাথে ঝুমুরও হাসছে, আর রিয়ান অবাক হয়ে ঝুমুরের হাসি দেখছে। ওর হাসি দেখে রিয়ানও আনমনে হাসছে। হঠাৎ নীলা পেছন থেকে বলে উঠল, এত মনোযোগ দিয়ে কি দেখো ভাইয়া? আরে তুই? হ্যাঁ, তোমার কফি দিতে এলাম। ও হ্যাঁ দে। থ্যাংক ইউ বনু। ওয়েলকাম মাই সুইট ব্রাদার। তা কি দেখো নিচে তাকিয়ে? ওদের দুষ্টুমি দেখি। ওহ, ওই শাকচুন্নিকে দেখছো তাহলে? শাকচুনিটা আবার কেড়ে? ওই পিচ্চিটার সাথে একটা বলদিকে দেখতে পাচ্ছ না? ওকেই বলছি। ও ভালো কথা। মেয়েটার নাম কি রে? ওমা, সে কি? হোয়াট আর ইউ সেইং ব্রো? তুমি ওর নাম জানো না? এতে অবাক হওয়ার কি আছে স্ট্রেঞ্জ? আমি জানবো কি করে ওর নাম কি? সিরিয়াসলি ব্রো, তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে লন্ডনে গিয়ে যে ওর নামটাও ভুলে গেলে? তুই কি বলবি? ওকে ওকে বলছি। ও হলো আপনার জানে জিগার প্লাস চাচাতো বোন ঝুমুর। নামটা শুনে একটা বিষম খেলাম। হোয়াট? ইউ ব্রো, আশা করনি বুঝি? আচ্ছা সিরিয়াসলি তুমি ওকে চিনতে পারোনি? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যে বলছি? না, একদমই নয়। আসলে আমারই মাঝে মাঝে ট্রাস্ট হয় না যে ওই ঝুমুর। কারণ আগের ঝুমুর আর এখনের ঝুমুরের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ও এখন সারা কলেজের ক্রাশ, এমনকি আমাদের খালাতো ফুফাতো মামাতো ভাইয়েরও পেছনে পড়ে আছে। বাট আশ্চর্যের বিষয়, ও আজ পর্যন্ত কোনো ছেলেকে পাত্তা দেয়নি। কথা বলা তো দূর। কাউকে পাত্তা দিলে তোকে আমি মেরেই ফেলবো। কি বললে? কই কি কিছু না তো। ওহ, তাই বলো। ওকে, আমি যাই। তুমি নিচে এসে নাস্তা করে নিও, আম্মু বলেছেন। ওকে তুই যা, আমি আসছি। ওকে ব্রো। রিয়ান নিচের দিকে তাকিয়ে দেখলো তারা এখনো খেলছে। ওই তাহলে আমার ঝুমু কত বড় হয়ে গেছে ও। ধুর কী সব ভাবছি আমি। ও আমার হতে যাবে কেন? কোন দুঃখে? আমি তো ওকে ঘৃণা করি, ও আমাকে ঘৃণা করে। তাহলে কিসের টানে ওর কথা আমার বারবার মনে হয়? এমনকি লন্ডনে গিয়েও শান্তি পেলাম না। বারবার ঝুমুর চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। এসব কেন হচ্ছে? ওয়াই ড্যাম ইট। ওদিকে ঝুমুর কি মনে হতে উপরে তাকিয়ে দেখে যে রিয়ান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার? ওই লুচুটা আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছে? ঝুমুর উপরে তাকাতেই রিয়ানের ঘোর ভেঙে গেল। তারপর সে নিচে চলে গেল নাস্তা করতে। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠল। সবাই একসাথে নাস্তা করে আড্ডা দিতে বসলো ড্রয়িং রুমে। ঝুমুর ঝুমাকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই দেখতে পেল সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত ড্রয়িং রুমে। আর রিয়া, জিনিয়া, ঈশিতা ও মিলি তারা রিয়ানের গা ঘেঁষে বসে আহ্লাদিভাবে গল্প করছে। এই দৃশ্য দেখে ঝুমুরের মন খারাপ হয়ে গেল। সে ঝুমাকে কোল থেকে নামিয়ে দিয়ে নিজের ঘরে চলে যেতে নিলে ঈশিতা তাকে ডাক দেয়। এই যে মহারানী, কালকে থেকে আপনার দেখাই নেই, কোথায় ছিলেন আপনি? আমাকে বলছো? না, তোর আত্মাকে বলছি গদ্দ। এই ঝুমুর, এখানে এসে বস না, আমাদের সাথে বসে গল্প কর। আমার ঝুমাম্মু, আমরা সবাই মিলে গল্প করছি। আর তুমি কই কালকে থেকে? আসলে আব্বু আমার কালকে মাথা ব্যথা করছিল তো, তাই আর কি নিচে আসেনি। ও, তা তুমি বোধহয় তোমার রিয়ান ভাইয়ের সাথে কথা বলোনি? যাও তার সাথে কথা বলো। না মানে হ্যাঁ আব্বু বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বাহ, তুই থেকে তুমি এতটা চেঞ্জ। হ্যাঁ ভালো আছি। ঝুমুরের দৃষ্টিকোণে আর কিছু বললাম না। আব্বু সেখান থেকে উঠে গেলেন। তখন দেখলাম জিনিয়া আপু রিয়ান ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠলেন যে, ভাইয়া
চলো না আমরা কোথাও বেড়াতে যাই। ঠিক আছে, আমরা কালকে পার্কে যাব, বিকেলের দিকে তোরা রেডি থাকিস। থ্যাংক ইউ ভাইয়া। এটা দেখে আর সহ্য হলো না, তাড়াতাড়ি দৌড়ে রুমে চলে গেলাম। ওয়েলকাম বনু। যা বাবা, এর আবার কি হলো? এভাবে দৌড়ে চলে গেল কেন? রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নিচে বসে পড়লাম। চোখ থেকে অঝরে পানি পড়ছে। কেন আমি ওর সাথে আর কাউকে দেখতে পারি না? আমি তো জেলাস ফিল করি কেন? এটা আমার এত কষ্ট হয় কেন? ওদিকে এই সামান্যতেই তুই হাঁপিয়ে গেলি ঝুমু। ইস সো স্যাড। 5 বছর আগে তুই আমার সাথে যে বিহেভটা করেছিস তার শোধ এখন আমি নিব। এর শাস্তি তো তোকে পেতেই হবে। পিকচার আভি বাকি হ্যাঁ মেরে যান। এতটুকুতেই যদি জেলাস ফিল করিস তাহলে পরের দৃশ্যগুলো দেখে না জানি কি করবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হা হা হা। পরের দিন বিকেলের দিকে সব কাজিনরা রেডি হচ্ছে বেড়াতে যাবে, আর ঝুমুর নিজের রুমে বসে ব্যস্ত নিশার সাথে চ্যাটে ব্যস্ত। এদিকে কিরে সবাই রেডি হয়েছিস তো, নাকি আরো টাইম লাগবে? আমার হয়ে গেছে। একে একে বাকিরাও রেডি হয়ে নিচে এসে দাঁড়ালো। ওই আর রেডি ভাইয়া, এবার চলো। ওয়েট, একজন তো মিসিং মনে হচ্ছে। আর কে মিসিং হবে? আমরা তো এখানে। ইউ আর রাইট ভাইয়া, ঝুমুর আসেনি এখানে, ওই মিসিং আছে। ও কি যাবে না? অনলি 5 মিনিট দাও, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। নীলা দৌড়ে ঝুমুরের রুমে চলে গেল। গিয়ে দেখলো ঝুমুর কানে ইয়ারফোন লাগিয়ে ফোন টিপছে। ঝুমুর, এই ঝুমুর, আরে এই ঝুমুর। উফ, ডিস্টার্ব। কি হয়েছে? বয়রে নাকি শুনতে পাস না? এত সময় ধরে ডাকছি। দেখতে পাচ্ছিস না গান শুনছি? তাহলে তোর কথা কেমনে শুনবো? আজব। আচ্ছা কি হয়েছে বল। অনলি 5 মিনিট টাইম দিলাম, রেডি হয়ে নে, সবাই অপেক্ষা করছে নিচে। কেন রে? কোথায় যাব? আমরা আজকে ভাইয়াকে নিয়ে বেড়াতে যাচ্ছি, সো প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে যা। আমি যাব না রে, তোমরা যাও, আমার ভালো লাগছে না। তুই যদি না যাস কসম আমিও যাব না। ওকে, ফুলতে হবে না, আমি রেডি হচ্ছি। লক্ষ্মী বোন আমার, তাড়াতাড়ি কর। নীলা চলে যাওয়ার পর ঝুমুরও রেডি হতে লাগলো। স্কিন টাইট কিন্তু লং আর বেশি ঘের এর একটা কালো ভুরকা পরে নিল, সাথে ইরানি স্টাইলে কালো হিজাব। চোখে হালকা স্মোকি আইশ্যাডো প্লাস আইলাইনার আর ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, হাতে একটা কালো পার্স। 5 মিনিটও লাগেনি রেডি হতে। আয়নায় নিজেকে একটু দেখে নিল। এদিকে আর কতক্ষণ লাগবে রেডি হতে? ও তো এসে গেছে। ওপরে তাকাতেই আমার হার্টবিট মিস হতে লাগলো। এই মেয়েটা মনে হয় আমাকে পাগল করে ছেড়ে দেবে। ওর চোখগুলো দেখে আমি ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি। ফর্সা দেখে কালো বোরকা আর কালো হিজাবে ওর সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে কিউট আর পিচ্ছি একটা ইরানি বেবি ডল আমার সামনে এসে দাঁড়ালো। আমি জীবনে কোনো মেয়েকে দেখে ক্রাশ খাইনি, কিন্তু একে দেখে তো আমি ফিদা হয়ে গেছি। না, আমাকে স্ট্রং হতে হবে। তোমার রূপ দেখে আর আমি দুর্বল হচ্ছি না। ঝুমুর রানী, জাস্ট ওয়াচ অ্যান্ড সি। তোকে দেখে তো আমি নিজেই ক্রাশ খেয়ে ফেললাম রে ঝুমু। মিঠু, হয়েছে, আর পাম মারতে হবে না। এই তোরা যাসনি এখনো? এই তো এক্ষুনি বের হবো আম্মু। ওকে বাবা, তাড়াতাড়ি বাসায় আসিস। ওকে আম্মু, তুমি চিন্তা করো না। এই চলো তোমরা। ঝুমুরের দৃষ্টিকোণে 2টো কারে করে যাব আমরা। প্রথম কার ড্রাইভ করবে রিয়ান, আর দ্বিতীয়টা ড্রাইভার আঙ্কেল। আমি কিছু না ভেবে প্রথম কারে উঠতে নিলে রিয়ান আমাকে থামিয়ে বলে, এখানে মিলি বসবে, তুই দ্বিতীয় কারে যা। অপমানিত বোধ করলাম খুব, চোখে পানি টলমল করে উঠল। নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় কারে গিয়ে বসলাম। প্রথম কারে রিয়ান, মিলি, রিয়া, ঈশিতা বসলো। দ্বিতীয় কারে ঝুমুর, জিনিয়া আর নীলা বসলো। গাড়ি চলতে শুরু করলো ঝুমুরের দৃষ্টিকোণে। প্রায় আধা ঘন্টা পর আমরা একটা পার্কে এসে পড়লাম। পার্কিং লটে গাড়ি পার্ক করে পার্কে ঢোকার জন্য টিকিট কেনা হলো। আস্তে আস্তে সবাই পার্কের ভেতর ঢুকে পড়লো। সবাই যে যার মতো এনজয় করছে। ওরা বিভিন্ন স্টাইলে পোজ নিয়ে সেলফি তুলছে, সাথে রিয়ানও ওদের সাথে ব্যস্ত। আর ঝুমুর ওদের দিকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র নীলার কথায় ঝুমুর এসেছে, নইলে আসার কোনো ইচ্ছে ছিল না। নীলা এসে ঝুমুরের সাথে কয়েকটা সেলফি তুলল। বাকিরা নিজেদের নিয়ে বিজি, আর রিয়া ও জিনিয়া রিয়ানের সাথে একটু বেশি ঘেঁষাঘেঁষি ও আহ্লাদি হওয়ার চেষ্টা করছে। রিয়ানও তাদের সাথে হাসাহাসি করছে। ঝুমুরের এইসব দেখতে ভালো লাগছে না।
তাই সে আরেক দিকে আনমনে হাঁটতে লাগলো। আশেপাশে অনেক ছেলেরা ঝুমুরের দিকে তাকিয়ে আছে, এটা রিয়ান লক্ষ্য করেছে। এই সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে কেন? যে এত কিউটনেস ওর মাঝে আল্লাহ দিলেন। আচ্ছা, ওর দিকে কে তাকালো না তাকালো তাতে আমার কি? আজব, আমার এত জ্বলছে কেন? না, আর যাই হোক না কেন, কোনো ছেলের সাথে ওকে আমি কথা বলতে দেব না। রিয়ান ঝুমুরের কাছে গেল। ঝুমু। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকলো। ফিরে তাকিয়ে দেখি রিয়ান। কিছু বলবে? তুই এখানে কি করিস একা? আসলে আমার ওদিকটায় ভালো লাগছিল না, তাই এখানে এসে হাঁটছি। ও ওকে, বাট একটা কথা, অচেনা কারোর সাথে কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি, মাইন্ড ইট। তুমি হয়তো জানো না যে আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু হঠাৎ এই কথা কেন? আমি এসব দেখতে পারি না, তাই আগে ভাগে সতর্ক করছি। ও ওকে। তারপর তারা সবাই মিলে অনেক এনজয় করলো। অনেকগুলো রাইডে চড়েছে তারা, শুধু ঝুমুর বাদে। ঝুমুর এমনিতেই অনেক শান্তশিষ্ট মেয়ে। রিয়ান গাড়ি দুটোকে ড্রাইভারকে বাসায় চলে যেতে বলল, কারণ রিয়ানের ইচ্ছে যাবার সময় রিক্সা দিয়ে যাবে তাই। তারপর সন্ধ্যার দিকে একটা রেস্টুরেন্টে উঠে তারা খাওয়া দাওয়া সেরে নিল। অনেক আড্ডা মাস্তি ফুর্তি হলো। অবশেষে এখন বাসায় যাওয়ার পালা। 4টা রিক্সা খোঁজা হলো। এখন রিক্সায় উঠতে নিলে রিয়া বলল ও রিয়ানের সাথে এক রিক্সায় বসবে। তারপর মিলি আর জিনিয়া একসাথে, আর ঈশিতা নীলাকে রাজি করালো ওর সাথে যেতে। এদিকে ঝুমুর একা। সব তো হলো, বাট ঝুমুর একা রিক্সায় কিভাবে যাবে? প্রবলেম হবে না, আমি একা যেতে পারবো। আর ইউ শিওর? ইয়া শিওর। ওকে, তাহলে যাওয়া যাক। রিক্সা চলতে লাগলো। রিয়ানদের রিক্সাগুলো আগে আগে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পর রিয়ানরা বাসায় পৌঁছে গেল। একে একে মিলি, জিনিয়ার, রিয়া, নীলা ও ঈশিতা ওরা রিক্সা থেকে নেমে বাসার সদর দরজায় ওখানে দাঁড়িয়ে বেল বাজাতে লাগলো। আর রিয়ান রিক্সা ভাড়া মিটিয়ে ওদের পাশে চলে আসলো। রিয়ান ওদের জিজ্ঞেস করলো, গাইস, কেমন কাটলো আজকে? উফ ভাইয়া, আজকের দিনটা অনেক স্পেশাল ছিল, খুব ভালো লেগেছে। তোমার সাথে বেরোতে যাওয়ার মজাই আলাদা ভাইয়া। নাইস ডে ব্রো, থ্যাঙ্কস ফর এভরিথিং। এমন সময় ওদের ছোট আম্মু এসে দরজা খুলে দিলেন। অনেক ভালো আম্মু। সবাই ভেতরে ঢুকলো। রিয়ান ক্লান্ত হয়ে সোফায় হেলান দিয়ে বসে পড়ল। হঠাৎ নীলার কথায় রিয়ানের টনক নড়ল। ভাইয়া, আমরা তো অনেকক্ষণ হলো বাসায় আসলাম, কিন্তু ঝুমুর তো এখনো এলো না। ঠিকই তো, ঝুমুর তো আমাদের পিছনে রিক্সায় ছিল, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। আমারই ভুল হয়েছে, কেন যে ওকে একা রিক্সায় করে আসতে বললাম। যত সব আদিক্ষেতা, চিন্তার কি আছে, এসে যাবে। তবুও আমার মনে তো অশান্তির ঝড় শুরু হয়ে গেছে, না জানি কি করছে একা একা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে বেরিয়ে গেল রিয়ান ঝুমুরকে খুঁজতে। আর এদিকে ঝুমুর যে রিক্সায় উঠেছে সে রিক্সা একজন বৃদ্ধ চালাচ্ছিলেন, তাই খুবই আস্তে আস্তে রিক্সাটা চলছিল। অর্ধেক রাস্তা কোনো রকম আসলেও পরে রিক্সার লোহার চেইনটা খসে পড়ে যায়। তখন বৃদ্ধ বললেন রিক্সাটা নষ্ট হয়ে গেছে, আর যাবে না, তাই বাধ্য হয়ে ঝুমুরকে নেমে যেতে হলো। রিক্সা ভাড়া মিটিয়ে ঝুমুর চারদিকে তাকিয়ে দেখলো কোনো রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু এ অসময়ে রাস্তা ফাঁকা থাকে, তাই সে কোনো রিক্সা না পেয়ে আস্তে আস্তে হাঁটা ধরল। জীবনে কোনো দিনের বেলায় সে একা চলাফেরা করে না, হয় আব্বু আম্মু, না হয় ভাইয়া অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে চলাফেরা করে, তবুও একা নয়। কিন্তু আজ সে এত রাতে এই নিরিবিলি রাস্তায় হেঁটে যাচ্ছে, তাও আবার একা। এটা ভাবতে তার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। রাস্তা চেনা থাকলেও অজানা আতঙ্কে বারবার শিউরে উঠছে ঝুমুর। ভয়ে পা অসাড় হয়ে আসছে, তবুও আস্তে আস্তে হাঁটছে আর আকাশ পাতাল ভাবছে। আসলে আমি জানি রিয়ান ভাই আমাকে ইচ্ছে করে একা রিকশায় তুলে দিয়েছেন, যাতে একা আসতে আমি ভয় পাই আর কষ্ট পাই। হ্যাঁ, তুমি সফল হয়েছ। আমি ভয়ও পেয়েছি, কষ্ট পেয়েছি। মনে মনে ভাবছি আর হাঁটছি, চোখ থেকে পানিও পড়ছে। আনমনে হাঁটছি, হঠাৎ কে যেন দৌড়ে আমার সামনে এসে পড়লো। আমি থমকে দাঁড়ালাম। এখানে ওখানে খুঁজতে খুঁজতে কখন যে গলি শেষ মাথায় চলে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ আমার সামনে আসায় আমি দাঁড়িয়ে পড়লাম। রিয়ান ও ঝুমুর একদম একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনেই খুব অবাক হয়েছে। হঠাৎ করে রিয়ান ঝুমুরকে এক টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শক্ত করে, আর ঝুমুর তো একদম ফ্রিজ হয়ে গেছে এহেন কাণ্ডে। ঝুমুরকে দেখে রিয়ান যেন দেহে প্রাণ ফিরে এলো। সরি, এভাবে একা তোকে আসতে দেওয়া আমার উচিত হয়নি।
ওকে ছেড়ে দিলাম, রাগ করিস না প্লিজ, সরি বললাম তো। ওর দিকে এক পলক তাকিয়ে পাশ কেটে হাঁটতে নিলে হঠাৎ আমার হাত ধরে আমার সাথে হাঁটতে লাগলো। বাব্বা, মহারানীর কি অভিমান! হ্যাঁ, রাতের আলো আধারির খেলায় ঝুমুরকে অনেক অনেক সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছি না। লক্ষ্য করলাম ওর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। ও নিঃশব্দে কান্না করছে। এই কান্না করছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? বল না প্লিজ। আসলে একা একা চলাফেরা করার অভ্যেস নেই তো, এর মধ্যে রাতের বেলা, তাও আবার একা জনশূন্য রাস্তায় হাঁটতে হচ্ছিল। খুব ভয় পেয়ে গেছিলাম। ও সো সরি ফর দ্যাট, প্লিজ ডোন্ট ক্রাই। হুম। আর কোনো কথা হয়নি তাদের মাঝে। তারা তাদের বাসায় পৌঁছে গেল। বাসায় ঢোকার সাথে সাথে নীলা ঝুমুরকে জড়িয়ে ধরলো। জানিস কত টেনশনে ছিলাম, এত দেরি হলো কেন তো? আসলে অর্ধেক রাস্তায় এসে রিক্সা নষ্ট হয়ে গেছিল, তাই আর কি। ওহ ঠিক আছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে। ঝুমুর উপরে চলে গেল ফ্রেশ হতে, আর বাকি সবাই ফ্রেশ হয়ে লিভিং রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। রিয়ান, মিলি, ঈশিতা, জিনিয়া, রিয়া, নীলা, তুষার, ফাহাদ, রিয়ানের খালাতো ভাই, ফাহিম মামাতো ভাই, ঈশা ফাহিমের বোন, ঈশান, নীলাশ, তুহিন, ইয়াদ রিয়ানের বেস্টো, আবির, সজীব ফুফাতো ভাই, লারা জাস্ট ফ্রেন্ড, সবাই উপস্থিত। রিয়ানকে সবাই খুব ভালোবাসে, তাই ওর আসার খবর শোনা মাত্রই সবাই ছুটে এসেছে। ওরা প্রত্যেকে আসার পরই একে একে সবাই হাজির। এতদিন পর দেখা, তাই জম্পেশ আড্ডা মাস্তি হচ্ছে। এদিকে ঝুমুর ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিল। একটা ব্ল্যাক ট্রাউজারের সাথে ব্ল্যাক টি শার্ট পরলো, হাতে ব্ল্যাক ওয়াচ আর গলায় একটা ব্ল্যাক স্কার্ফ পরে নিল। চুল ছেড়ে দিয়ে মাথায় রাউন্ড বেল্ট পরে নিল। সামনে কাটা চুলগুলো কপালের সাথে পাড়ি খাচ্ছে। আয়নায় নিজেকে দেখে নিল একবার। এক কথায় অপূর্ব লাগছে ওকে দেখতে। ঝুমুর আজকের ঘটে যাওয়া মুহূর্তটার কথা ভাবতে লাগলো। রিয়ান আজকেও কি এমনভাবে জোরে ধরেছিল যে মনে হচ্ছিল ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। জড়িয়ে ধরার কথা ভাবতেই ঝুমুরের গাল দুটি পাকা টমেটোর মতো লাল হয়ে গেল লজ্জায়। সব কিছুতেই ঝুমুরের লজ্জাটা বরাবরই একটু বেশি, আর খুবই ইমোশনাল একটা মেয়ে সে। কেউ যদি তাকে হার্ট করে কোনো কথা বলে, তাহলে সে তাকে পাল্টা কিছু বলে না, উল্টো কেঁদে কেঁদে বুক পাসাবে। আর একটু ভীতু ও নিরীহ টাইপের মেয়ে সে। তার চঞ্চলতা শুধুমাত্র নীলা আর ওর ফ্রেন্ড সার্কেলদের সামনে প্রকাশ করে, আর কারো সামনে নয়। আর হ্যাঁ, রিয়ান জানে ওর স্বভাব সম্পর্কে। যাই হোক, ঝুমুর নিচে চলে গেল। নুপুরে হালকা মিষ্টি রিনিঝিনি শব্দ শুনে আশেপাশে তাকাতেই দেখি ঝুমুর এসে দাঁড়িয়েছে নীলার পাশে। ওয়াও, ওকে তো সেই লাগছে দেখতে। টাসকি খেলাম ঝুমুরকে দেখে। এইখানে এসে বস ঝুমুর। ঝুমুরের একসাথে সবাইকে দেখে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। নিজেকে কেমন যেন আড়ষ্ট মনে হচ্ছে। তবুও আড়ষ্টভাবে কেটে সবার সাথে কোনো মতে মিশলো, কথা বলল। নিজেকে নিজেই মনে মনে গালি দিচ্ছে এইরকম লজ্জা পাওয়ায়। ছি, এই কেমন স্বভাব আমার! এত লজ্জা কই থেকে আসে? ডিসগাস্টিং। কাম ডাউন ঝুমুর, এত লজ্জা আর ভয় পেলে ভবিষ্যতে চলবে কি করে? দেখ সবাই কত সুন্দর আড্ডা দিচ্ছে। কথা বলতে বলতে ঝুমুরের দিকে চোখ গেল। ও চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। ওর এইসব দেখে আমি হেসে ফেললাম। আমি বুঝতে পারছি ও কেন এসব করছে। হঠাৎ ঈশান পাশ থেকে ধাক্কা মারলো রিয়ানকে, কানে কানে বলল, এত মুস্কি হাসি কাকে দেখে হাসছিস বড়? কুছ কুছ হোতা হেন। আরে সাহি হ্যাঁ। বাহ বাহ, তা কার জন্য আপনার মনে রং লেগেছে, হৃদয় লেগেছে ধোলা? সময় হলে ঠিকই জানতে পারবি। আগে আগে এত নাচিস না। এই তোরা কি রে এত ফুসুর ফাসুর করছিস? আমাদেরকেও বল, আমরাও শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 কিছু না, ওই তো মানে। দূর কিছু না, বাদ দে তো। হঠাৎ ফাহিমের দিকে চোখ গেল। দেখিও ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু ফাহিম না, ফাহাদ, ইয়াদ আর আবির কেমন করে যেন তাকিয়ে আছে। ওদের এই চাহনি অন্য কিছু বলে দিচ্ছে। ইচ্ছে তো করছে ঠাটিয়ে চড় মেরে গাল ফাটিয়ে দিতে, তবুও নিজেকে কন্ট্রোল করলাম। এখন কাউকে কিছু বলা যাবে না, চুপচাপ থাকাটা বেটার। আচমকা লারা রিয়ানকে প্রশ্ন করলো, আচ্ছা রিয়ান, তুমি কি সিঙ্গেল? হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে তুমি এত কিউট একটা ছেলে, যে কোনো মেয়ে ক্রাশ খাবে তোমাকে দেখে, তাই কৌতূহল হলো আর কি। সিঙ্গেল হলে তো আমি চান্স মারবো। লন্ডন অনেক মেয়ে জিএফ হতে চেয়েছিল, বাট আমি রাজি হইনি। প্রেম টেম থেকে বিশ্বাস উঠে গেছে, তাই আমি আজও সিঙ্গেল। কেন ব্রো, ছ্যাঁকা খেয়েছিস নাকি?
ছ্যাঁকা খাইনি, বাট একজনকে খুব ভালো লাগে। তা কে সে ভাগ্যবতী যাকে তোর মনে ধরলো? নাম বললে চাকরি থাকবে না। বিষণ্ণ দৃষ্টিতে রিয়ানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। যাকে আমি এত করে চাইতাম, আল্লাহ তোমার কাছে, সে আজ অন্য কাউকে ভালোবাসে। যাই হোক, সে যদি আমার ভাগ্যে থেকে থাকে তাহলে সে আমারই হবে। এই নিয়ে আমি আর ভাববো না। হঠাৎ রিয়ানের মা এসে বললেন সবাইকে খেতে যেতে। এই সবাই এখন খেতে যাও, খাবার রেডি। সবাই হুড়মুড় করে ড্রয়িং রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে গেল। আর ঝুমুরও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে টেবিলে কোনার সাথে ধাক্কা খেয়ে একদমই পর্বিত পর রিয়ানের উপর। বেচারা রিয়ান সবেমাত্র বসা থেকে দাঁড়াতে যাচ্ছিল, এরই মধ্যে ঝুমুর এসে পড়ায় আবার জায়গায় বসে পড়ল। ঝুমুর এমনভাবে রিয়ানের উপর এসে পড়েছে যে ঝুমুরের ঠোঁট গিয়ে রিয়ানের ঠোঁটের সাথে লাগলো, আর ঝুমুর রিয়ানের টি শার্ট আঁকড়ে ধরলো। এমন ঘটনায় ঝুমুর একদম হতভম্ব, আর রিয়ান অবাক হয়ে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর তো ভয়ে চোখ বন্ধ করে বসে আছে। রিয়ানের তো মনের মধ্যে উতাল পাতাল হাওয়া বইতে লাগলো। সে আর নিজেকে কন্ট্রোল না করে ঝুমুরকে টাইট হাক করে ঠোঁটে চুমু দিতে লাগলো। ঝুমুরের হাত রিয়ানের বুকের সাথে লেগে আছে, সে নিজেকে ছাড়াতে পারছে না কোনো মতে। নীলা ঝুমুরের রিয়ানের প্রতি ফিলিংসটা জানতো, তাই সে এইসব দেখে লিভিং রুমে দরজাটা বাইরে থেকে লাগিয়ে চলে গেল। ওদিকে খাবারের টেবিলে নীলা গিয়ে বলল যে, আম্মু, ভাইয়ার খাবার তুমি তুলে রেখে দাও, সে এখন খাবে না বলেছে। আর ঝুমুরও রুমে গিয়েছে, একটু পরে খাবে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই বস। হুম। এদিকে ঝুমুরের অবস্থা খারাপ, রিয়ান ওকে এখনও ছাড়েনি। রিয়ান তো এক ঘোরের মাঝে রয়েছে, আর ঝুমুর তো নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে গেছে। সে বুঝে গেছে রিয়ান যদি নিজে থেকে না ছাড়ে তাহলে সে ছাড়া পাবে না। পাক্কা 10 মিনিট পর রিয়ান ঝুমুরকে ছেড়ে দিল। ঝুমুর এক ঝটকা দিয়ে দাঁড়িয়ে গেল। এটা কি হলো? ওমা, তুই জানিস না? এটা তো সিম্পলি এক লিপ কিস ছিল। এটা তোমার কাছে সিম্পল মনে হচ্ছে? লন্ডনে থাকতে কত শত লিপ কিস করেছি তার কোনো হিসেব নেই, আর এটা তো আমার কাছে কিছুই না। ডাহা মিথ্যা কথা, এটা আমার লাইফের ফার্স্ট লিপ কিস। হোয়াট? নাউজুবিল্লাহ, এসব কি শুনছি আমি? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমি নিজেও অবাক আমার কথা শুনে। ছি! মুখ মুছতে লাগলাম, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় বর্ষণ শুরু হতে পারে। এমন সময় নীলা এসে পড়ল। আপনাদের রোমান্স শেষ হলে এবার যেতে পারে, নইলে যে কেউ চলে আসতে পারে। তবে রে পাকাবে, দাঁড়া আমি আসছি। এই কথা শুনে নীলা এক দৌড়ে পগার পার। বিদেশে থেকে এতটা অধঃপতন হয়েছে তোমার, আমি ভাবতেই পারছি না। আর কিছু না বলে এক দৌড়ে লিভিং রুম থেকে বেরিয়ে এলাম, নইলে আমার দম বন্ধ হয়ে আসবে। ঝুমুর চলে যাওয়ার পর রিয়ান সুর করে গেয়ে উঠল। তু মেরা হে সনম, তু হি মেরা হামদম। অতপর খাওয়া দাওয়ার পালা শেষ করে সবাই যার যার রুমে চলে গেল, আর ঝুমুর নিজের রুমে গিয়ে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে লাগলো। শব্দবিহীন কান্না যাকে বলে। কাঁদতে কাঁদতে সেখানে সে ঘুমিয়ে গেল। এরকমভাবে দিনের পর দিন কাটতে লাগলো ঝুমুরের। রিয়ানের অপমান আর অবহেলায় কথায় কথায় ঝুমুরকে ইনসাল্ট করা এক প্রকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রিয়ানের, আর ঝুমুর সব কিছু মুখ বুজে সহ্য করে। কিছুদিন পর রিয়ানের জন্মদিন। রিয়া নিজেই সেটা ভুলে বসে আছে। নীলা, রিয়া, ঈশিতা, মিলি, জিনিয়া ওরা ঝুমুরের রুমে এসেছে রিয়ানের জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান কীভাবে করবে তা নিয়ে আলোচনা করতে, কারণ ঝুমুর সারপ্রাইজ প্ল্যানের ব্যাপারে অনেক বিশেষজ্ঞ। ঝুমুর ওদের খুব সুন্দর করে বলে দিল কী কী করতে হবে। নেতৃত্বটা ঝুমুরই নিল এবং বলল, তোমাদের যা যা করতে বললাম তোমরা শুধু তাই করলেই হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর যে জিনিসগুলোর কথা বললাম তার লিস্ট আমি লিখে দিব, তা তোমরা আনার ব্যবস্থা করো, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? দেখ বোন, আমার কঠিন সত্য কিন্তু ভুলেও দিবি না, নইলে মাথা ফাটিয়ে ফেলবো তোর। এটা মোটেও কঠিন শর্ত নয় নীলা, সহজ। না বললে বুঝবো কেমনে শর্তটা কি এবং কেমন? বলো না তাড়াতাড়ি। বলছি, এই সারপ্রাইজ প্ল্যানটা তো আমি করছি, তাই না? তাই তোমরাই কিন্তু রিয়ান ভাইয়াকে মনের ভুলেও আমার কথা বলবে না যে আমি এসব করছি। শর্ত কিন্তু এটাই। কত সহজ না? ও আল্লাহ, এ কি ব্যাপার? আমি তো মনে করছি কি না কি বলবি।
কিন্তু আমরা মিথ্যে কেন বলতে যাব? আর তোর কথা বললে কি এমন হবে? এটা হবে না। ভাইয়া জানতে চাইলে আমি কিন্তু বলে দেব তোর কথা। নীরা কি বাচ্চি, তোকে আমি পরে বলবো সব। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তোমরা সবাই তো এই প্ল্যানে জয়েন আছো, তাহলে যে কোনো একজন ক্রেডিটটা নিয়ে নাও না প্লিজ। আমাকে ক্রেডিট নিতে জোর করো না। কিন্তু কোনো কিন্তু নাই, এটাই ফাইনাল। বাট কে ক্রেডিট নিবে? রিয়া আপু। আমি অবাক হয়ে, হ্যাঁ তুমি আমাদের মধ্যে বড়, তাই তুমি এটা বললে গ্রহণযোগ্য হবে। আর রিয়ান ভাইও খুশি হবেন তুমি এসব করেছো শুনলে। খুশিতে আত্মহারা হয়ে থ্যাংক ইউ বোন আমার। ওয়েলকাম। এখন তোমরা তোমাদের কাজ করা শুরু করে দাও, আর আমি যা বললাম তা মনে রেখো কিন্তু। রিয়া, মিলি, ঈশিতা ওকে সায় জানিয়ে, আর নীলা ব্যাপারটা ঠিক মানতে পারছে না, তবুও ঝুমুরের কথা রাখতে রাজি হলো। এদিকে বার্থডে ডেট চলে এসেছে আর রিয়ানের অগোচরে ওরা সব অ্যারেঞ্জমেন্টস করে ফেলেছে। বার্থডের আগে রাতে যে যার মতো খাওয়া দাওয়া সেরে সবাই যার যার রুমে চলে গেল। এদিকে ঝুমুরের ইচ্ছে সে ঠিক রাত 12টায় রিয়ানকে উইশ করবে। সামনাসামনি তো সে উইশ করবে না, কারণ যদি আবার রিয়ান তাকে অপমান করে, এজন্য অন্য উপায়ে উইশ করবে। তাই সে খুব সুন্দর করে একটি ভিডিও তৈরি করে রেখেছে। যখন ঠিক কাটায় 12টা বাজলো, তখনই সে একটি আননোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে টু ইউ লিখে সেন্ড করে দিল। এদিকে রিয়ান তখন ফেসবুকে নিউজ ফিড স্ক্রোল করছিল। হঠাৎ করে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজে ভিডিও আসলো। সে অবাক হলো খুব। এত রাতে মেসেজ আর ভিডিও কে পাঠালো হোয়াটসঅ্যাপে, তাও আবার আননোন নাম্বার থেকে? দেখতে হচ্ছে তো। সে হোয়াটসঅ্যাপে ঢুকলো, ভিডিওটি ওপেন করে দেখতে লাগলো। কিছু রিয়ানের ছোটবেলার বার্থডে পিক এবং এখনের কিছু স্টাইলিশ পিকগুলোকে একটি বার্থডে সং দিয়ে খুব সুন্দর করে এডিট করে পাঠানো হয়েছে। এত নাইস বার্থডে উইশ দেখি তো রিয়ান যেরকম অবাক হয়েছে সেরকম খুশি হয়েছে। সে তো ভুলে গিয়েছিল তার জন্মদিনের কথা। কিন্তু এটা পাঠালো কে? যাই হোক, পরে নীলাকে জিজ্ঞেস করে দেখব। আচ্ছা, যদি বাইরের কেউ পাঠিয়ে থাকে? ধুর, যার ইচ্ছে হয়েছে পাঠিয়েছে। এখন এই টপিকস বাদ নাও, অনলি ঘুম ইজ রিয়াল। কিন্তু ঝুমুরের নির্ঘুম রাত পার হয়ে গেল রিয়ানের কথা ভাবতে ভাবতে। পরের দিন ঝুমুর খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নীলার রুমে গেল। অন্য সবাই এখনো ঘুমে, নীলাও পরে পরে ঘুমাচ্ছে। ওদিকে ঝুমুর নীলার ঘরে গিয়ে দেখে সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ঝুমুর কোমরে হাত দিয়ে ওর বিছানার পাশে এসে দাঁড়ালো। বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। আমি এত কষ্ট করে মরি আর উনি আরাম করে ঘুমোচ্ছেন। দাঁড়া, তোর ঘুম আমি বার করছি। এই বলে ঝুমুর পাশের টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে সব পানি নীলার হা করা মুখের উপর ঢেলে দিল। হঠাৎ পানি পড়ায় নীলায় ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে, বসে কাশতে লাগলো। এইসব দেখে ঝুমুর হাসতে হাসতে লুটিপুটি খাচ্ছে। ওই কোন হারামিরে আমার এত স্বাদের ঘুম নষ্ট করছিস? তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো। ওই ওই ওই, কি বললি? যা করেছি বেশ করেছি। নিজে মহা আরামে ঘুমাবি আর আমি কষ্ট করতে করতে শহীদ হয়ে যাই, তাই না? এটা কেন করলি বোন আমার? না করলেও তো পারতি। হয়েছে হয়েছে, এখন এসব বাদ দে আর লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আয়। গুলুমুলু নীলু আলু বোন আমার। যা, মাফ করে দিলাম, নইলে তোকে তো আমি। দেখে নিতিস তাই তো? আমি কি তোকে না করেছি বল তাহলে? ইস, খালি কথা পেঁচায়। দূর হ বলদ কোথাকার। মাথা মোটা বলদ কোথাকারের। ওদিকে রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। খাবার টেবিলে এসে দেখলো ওর বাবা জনাব আশরাফ চৌধুরী আর মেজো চাচা জনাব আলতাফ চৌধুরী বসে বসে কফি খাচ্ছেন আর ব্যবসা নিয়ে কথা বলছেন, আর ও মা চাচিরা রান্নাঘরে কাজ করছেন। রিয়ান গিয়ে ওর বাবার মুখোমুখি বসলো। গুড মর্নিং আব্বু আর মেজো চাচ্চু। গুড মর্নিং। সেম টু ইউ। তা কি খবর তোমার? এই তো আব্বু, যেমন দেখছো তেমনই আছি। আম্মু, আমার কফি কোথায়? এই তো আনছি। রিয়ানের আম্মু কফি দিয়ে গেলেন। তা তুমি এখন কি করবে বলে ঠিক করলে? স্টাডি তো প্রায় কমপ্লিট। আমি তো কিছু ঠিক করিনি আব্বু, জানি না কি করব। রিয়ান তাহলে আমাদের অফিসে জয়েন করুক।
কি বলো বড় ভাইয়া? সে আর তুষার মিলে অফিসের সব কাজ সামলাক। তা অবশ্য ঠিক বলেছিস। তাহলে রিয়ান, তুমি আমাদের অফিসেই জয়েন করো কালকে থেকে। ওকে আব্বু। বড় ভাইয়ার দিকে তাকিয়ে বললাম কথাটি। আচ্ছা বৌমা, আমার ঝুমুর ঝুমা তুষার ওরা কোথায়? উনি তো সে সকালে অফিসে চলে গিয়েছেন বাবা। ঝুমুর তো নীলার সাথে আছে, আর ঝুমা তো এখানেই কোথাও আছে। ও আচ্ছা, আমার ঝুমু আম্মুকে ডেকে দাও তো। আচ্ছা বাবা। অর্ণা গিয়ে ঝুমুরকে ডেকে আনলো। ঝুমুরের সাথে নীলা এলো। ডেকেছিলে আব্বু? হ্যাঁ আম্মু, এখানে এসে বসো। ঝুমুর গিয়ে ওর আব্বুর পাশের চেয়ারে বসলো। ওখান থেকে রিয়ানকে সরাসরি দেখা যায়। রিয়ান আজকে ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরেছে, আর চুলগুলো স্পাইক করা, দেখতে বডি বিল্ডারের মতো লাগছে। ঝুমুরের তো বুক ধুক বুক করছে রিয়ানকে দেখে, আর রিয়ান তো এক দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। ঝুমুর আজকে কড়া বেগুনি কালারের একটা লং কামিজ আর চুড়িদার পরেছে, আর চুলগুলো ছেড়ে দিয়েছে। রিয়ান তো ফুললি ক্রাশ ঝুমুরের উপর। রিয়ানের মনে তো গান বাজছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। এদিকে নীলা গিয়ে ওর আব্বুর চোখে ধরল। মিস্টার আশরাফ মন দিয়ে পত্রিকা পড়ছিলেন, তাই নীলাকে খেয়াল করেননি। নীলা রিয়ানকে ইশারা করলো না বলার জন্য। রিয়ান হাসলো। আমি জানি তুমি আমার নীলা মামনি, রাইট? তুমি বুঝলে কিভাবে আব্বু? আমি আমার মামুনিকে চিনবো না, এটা কি করে হয় বলো তো? এর জন্যই তোমাকে এত ভালোবাসি। লাভ ইউ আব্বু। লাভ ইউ টু মাই প্রিন্সেস। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে মতো ভালোবাসো, আমি তো বানের জলে ভেসে এসেছি। রিয়ানের বলার ধরন দেখে ঝুমুর হি হি করে হেসে ফেলল। ওর সাথে অন্য সবাইও হেসে উঠল। রিয়ান ঝুমুরের দিকে বাঁকা চোখে তাকালো। রিয়ানের এমন চাহনি দেখে ঝুমুর বেদম হাসি বেগ আটকাতে গিয়ে কাশতে লাগলো। আরে আরে আসতে মামুনি, এই নাও পানি খাও। ঝুমুর রিয়ানের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। আর রিয়ান ঝুমুরের এই অবস্থা দেখে হাসতে লাগলো। ঝুমুর চোখ পাকিয়ে তাকালো। তোমাকেও তো আমি ভালোবাসি রিয়ান, কারণ তুমি আমার একমাত্র পুত্র। তোমাদের দুজনকে আমি ভালোবাসি। আমি জানি আব্বু, লাভ ইউ। ঝুমুর আম্মু, তুমি নাকি এই কদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তা কি ঠিক? না মানে আসলে আব্বু খেতে ভালো লাগে না। এসব বললে কেমনে হবে আম্মু? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো তো কীরকম শুকিয়ে গেছো, চোখ মুখ বসে গেছে প্রায়। এখন তুমি আমার সামনে বসে খাবে, আমি আর কিচ্ছু জানি না। আব্বু না। উনি আর কোনো কথা না শুনে ঝুমুরকে এক গাদা খাবার খাইয়ে তারপর ছাড়লেন। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্পগুজব করে যে যার কাজে সবাই চলে গেল। এদিকে রিয়ান ভাবতে লাগলো, আমার জন্মদিনের কথা কি সবাই ভুলে গেল নাকি? কারো কোনো হেলদোল নেই, কেউ উইশও করলো না। যাই হোক, আমি যেচে বলতে যাব না বার্থডের কথা। অপরদিকে ঝুমুরের তত্ত্বাবধানে সবকিছু কমপ্লিট করা হলো। ঝুমুর এক হাতে বলতে গেলে সব কাজ করলো। এখন শুধু সন্ধ্যা হওয়ার পালা, তারপরেই সারপ্রাইজ। সন্ধ্যার সময় রিয়ান বাইরে যাবে বলে তৈরি হলো। সে একটি রেড কালার টি শার্ট এবং তার উপর ব্ল্যাক একটি জ্যাকেট পরলো, আর সাথে নেভি ব্লু কালারের জিন্স প্যান্ট। চুলগুলো জেল দিয়ে এক পাশে সেট করা। অনেক হ্যান্ডসাম লাগছে রিয়ানকে এই ড্রেস আপে। কিন্তু রিয়ানের মন খারাপ, কারণ কেউ তাকে এখনও বার্থডে উইশও করেনি, এমনকি ফ্রেন্ডরাও না। তাই সে এখন একটি নদীর পাড়ে যাবে মন ফ্রেশ করার জন্য, আর রাতে দেরি করে বাসায় আসবে। রিয়ানের মনের কোণে একটি সুপ্ত ইচ্ছা ছিল যে আর কেউ উইশ করুক বা না করুক, ঝুমুর ঠিকই করবে, কিন্তু তাও হলো না। রিয়ান বেডরুম থেকে বের হয়ে নিচে চলে গেল। গিয়ে ওর মাকে বলল, আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আচ্ছা। উনি আর কিছু বললেন না। রিয়ান খুব অবাক হলো যে ওর মা ওকে বাধা দেননি এবং ওর কাছে কোনো কৈফিয়ত চাননি। তা দেখে সে আর এত কিছু না ভেবে বের হতে যাবে, এমন সময় নীলা আসলো রিয়ানের সামনে। এসে বলল, ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু দরকার আছে। কেন, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাবার ছিল।
আচ্ছা পরে দেখাস, এখন যাই। ভাইয়া ইটস আর্জেন্ট, এক্ষুনি আমার সাথে যাবে তুমি? ওকে ওকে বোন, আমার চিল্লাস না প্লিজ, দয়া করে চল। ওয়েট, এটা দিয়ে আগে চোখ বাঁধতে হবে। হোয়াট? নো ওয়ে, আমি চোখ বাঁধতে দেব না। চোখ বাঁধার কি আছে? আজব, ওসব হবে না। তুমি যদি আমার কথা না শোনো ভাইয়া, তাহলে তুমি তো ভালো করেই জানো আমি কি কি করতে পারি। চিৎকার করে কান্নাকাটি করব। ব্ল্যাকমেইল করছিস? আচ্ছা এই নে চোখ বাঁধ। ইউ আর মাই সুইট ব্রাদার, নাও লেটস গো। রিয়ানকে ধরে ধরে বাগানের দিকে নিয়ে গেল নীলা। ওইখানে সারপ্রাইজ প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে। বাগানের ওই দিক খোলামেলা একটি জায়গা আছে, আর এর চারদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ। ওইখানে গিয়ে নীলা থামলো রিয়ানকে নিয়ে। ওখানে রিয়া এসে ওদের পাশে দাঁড়ালো, আর ঝুমুর ওদের ডান পাশে বড় একটি গাছের ঝোপের পাশে এসে দাঁড়িয়েছে। নীলা রিয়ানকে বলল, আর ইউ রেডি ফর দিস? আই এম রেডি। ওকে দেন, এবার আকাশের দিকে তাকাও। রিয়ান চোখ পিটপিট করে আকাশের দিকে তাকালো। ঠিক তখনই কয়েকটি ফুলঝুরি আকাশের দিকে ছুটে গিয়ে ঠাস ঠাস শব্দ করে ফুটতে লাগলো, এবং ইংলিশে বড় বড় অক্ষরে লেখা ফুটে উঠল, হ্যাপি বার্থডে টু রিয়ান। প্রায় 10 সেকেন্ড পর সেটি মিলিয়ে গেল। লেখাগুলি মিলিয়ে যাওয়ার পরপরই চারদিকে আলোয় ভরে গেল। সব লাইট অন করা হয়েছে। চারদিক থেকে পার্টি স্প্রে করা হচ্ছে। উপর থেকে গোলাপের পাপড়ি আর ঝুড়ি একসাথে বৃষ্টির মতো পড়ছে রিয়ানের উপর, আর বার্থডে সং বাজছে। বেলুন ফাটানোর শব্দে আর সিটি বাজানোর শব্দে মুখরিত হয়ে উঠছে চারপাশ। রিয়ান তো এখনও শকড হয়ে আছে। চারদিক থেকে সবাই একসাথে বের হয়ে সুর করে গান গাইতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। রিয়ান দেখলো ওর বাবা মা, মেজো চাচা চাচি, সেজো চাচা চাচি, ছোট চাচা চাচি ও ওর দাদা দাদিও এসেছেন। রিয়া, মিলি, ঈশিতা, জিনিয়া, তুষার, নীলা, ফ্রেন্ড সার্কেলে ঈশান, নীলাশ, তুহিন, নিয়াদ, লারা, অর্ণা, ঝুমা, পিচ্চিটাও আছে। ফাহাদ, ফাহিম, ঈশা, আবির, সজীব, ওরা সবাই আছে। ওয়াও, এত বিউটিফুল সারপ্রাইজ! আই এম শকড, আই এম জাস্ট স্পিচলেস। চারদিকে বেলুন ছড়াছড়ি, চারপাশের গাছেও বিভিন্ন রঙের লাইট জ্বলছে। অনেক সুন্দর করে ডেকোরেটিং করা হয়েছে। রিয়ান বেশি খুশি হয়েছে ওর দাদা দাদুকে দেখে। সে এক দৌড়ে গিয়ে ওর দাদুকে জড়িয়ে ধরল। দাদু, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ দাদু, তুমি এখানে? তোমায় সারপ্রাইজ দিলাম দাদু ভাই, তোমার জন্মদিন আর আমরা আসবো না তা কি হয় ইয়াং ম্যান? দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। আই এম সো 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 হ্যাপি। আমাকে কি ভুলে গেলে নাকি দাদু ভাই? তোমাকে আমি কি করে ভুলতে পারি মাই সুইটহার্ট, লাভ ইউ আ লট। ভাইয়া কেমন লাগলো এই সারপ্রাইজগুলো? অসাধারণ, জাস্ট অসাধারণ। আচ্ছা এই প্ল্যানটা কে করেছে? কম বেশি আমরা সবাই এই প্ল্যানে জড়িত, বাট অল ক্রেডিট গোজ টু রিয়া আপু। রিয়া এসব করেছে? হ্যাঁ ভাইয়া, রিয়াপুই করেছে সব। ও মাই গড, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ রিয়া। দিস ইজ মাই প্লাজার ভাইয়া। হয়েছে, এবার চলো কেক কাটতে হবে। নীলা আর ঝিনিয়া রিয়ানকে টেনে কেক যে টেবিলে রাখা সেই টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলের সামনের দিকে ক্যান্ডেল লাইট দিয়ে রিয়ানের নাম লেখা। টেবিলে দুটি চকলেট কেক আর অনেকগুলো চকলেটস আর কোকোলা রাখা ছিল। এসবই রিয়ানের পছন্দের খাবার, কিন্তু রিয়ানের অবচেতন মন বারবার ঝুমুরকে খুঁজছে। সবাই আছে, শুধু ঝুমুর ছাড়া। সে কোথায়? ও আমাকে উইশ পর্যন্ত করলো না। এত কিসের ভাব ওর যে আর সবাই এসেছে, শুধু ওই আসেনি। আজকে দেখব ওর কত অ্যাটিটিউড, ওর সাহস কত আমাকে অ্যাটিটিউড দেখায়। ওকে আমি আজকে দেখে নিব। অন্যদিকে ঝুমুর গাছের সাথে হেলান দিয়ে রিয়ানের মুখের এক্সপ্রেশন দেখছে। রিয়ানকে খুশি হতে দেখে ঝুমুর নিজেও অনেক হ্যাপি। সে সবসময় রিয়ানকে এইভাবে হাসি খুশি দেখতে চায়। অতপর কেক কেটে খাওয়া দাওয়ার পর্ব শেষে বড়রা সবাই চলে গেলেন ঘরে, আর ওখানে সব ছেলে মেয়েদের আড্ডা বসলো। আবির হঠাৎ নীলাকে প্রশ্ন করলো, আচ্ছা ঝুমুরকে তো কোথাও দেখছি না নীলা, ও কোথায়? আমি দেখছি, ওয়েট। নীলা ঝুমুরের কাছে গেল। ঝুমুর আর কত এসব করবি, এখন চল প্লিজ। দেখ
সবাই তোকে খুঁজছে। তোমাকে তো এমনিতেই রিয়ান ভাই দেখতে পারে না। যাওয়ার পর যদি কোনো সিক্রেট করে তাহলে কি হবে? কিছুই হবে না, সব তোর মনের ভয়। চল এখন। এই বলে নীলা টানতে টানতে ঝুমুরকে নিয়ে এলো আড্ডায়। গাইস, এই যে আমাদের ঝুমুর রানী। হেই ঝুমুর, কোথায় ছিলে তুমি এত সময়? সত্যি তো, এত সময় কই ছিলি তুই? আসলে একটু কাজ ছিল তাই আর কি। হয়েছে, এখানে এসে বস। রিয়ান ঝুমুরকে এক ধ্যানে তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে। ঝুমুর সাদা শার্টের সাথে কড়া নীল রঙের স্কার্ট পরেছে, গলায় নীল রঙের একটা স্কার্ফ পেঁচানো, আর চুলগুলো সামনের দিকে এনে স্টাইলিশভাবে জুটি বাঁধা। বেশি লাইটিংয়ের কারণে ওর চোখ আর মাথা ব্যথা করে, তাই একটা নীল ফ্রেমের চশমা লাগিয়েছে চোখে। রিয়ানের চোখ তো ঝুমুরের উপরই আটকে আছে। আচ্ছা, ওর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করেনি নাকি? নীলার কথায় রিয়ান বাস্তবে ফিরে এলো। ভাইয়া, পার্টি তো এখন শুরু হবে, এখন নাচ গান এসব হবে, আর এখন গান গাইবে ঝুমুর। কি? আমি ওসব পারবো না। আমি একবার ঝুমুরের গান শুনেছিলাম, আমার এত ভালো লেগেছিল যা বলার বাইরে। প্লিজ ঝুমুর, আবার গাও না। তাই নাকি? তাহলে এত শুনতে হবে। ওই ঝুমুর, স্টার্ট কর। সবাই মিলে ঝুমুরকে গান গাওয়ার জন্য জেকে ধরলো। ওকে ওকে, গাইবো গান। যা নীল, আমার গিটারটা নিয়ে আয়। নীলা এক ধরে ওর রুমে গিয়ে গিটারটা নিয়ে এলো, এনে ঝুমুরের হাতে দিল। নেন মহারানী, এবার শুরু করুন। ঝুমুর নীলার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আরে, এটা তো সেই গিটার যেটা আমি ওকে দিয়েছিলাম। তখন ঝুমুরের পায়ের দিকে চোখ গেল, ফর্সা পায়ে খুব সুন্দর একজোড়া নুপুর। আরে, এই নুপুর তো আমি ওকে দিয়েছিলাম যখন ও ক্লাস 5-এ গোল্ডেন A+ পেয়েছিল। তখন আমার দেয়া সব কিছু ও এখনও এত সযত্নে রেখেছে। ঝুমুর হালকা সরে গিটারটা বাজাতে লাগলো। কিছুক্ষণ রিয়ানের দিকে তাকিয়ে তারপর গান ধরলো। সং হাসি বন গে ফিমেল ভার্সন। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান শেষে আস্তে আস্তে চোখ খুলে তাকালো ঝুমুর। হাততালির ধুম পড়ে গেছে। নীলা আস্তে করে ঝুমুরের পিঠ ছাপড়ে দিল। ঈশিতা আর জিনিয়া মুখে আঙ্গুল পরে সিটি বাজাতে লাগলো। ও মাই গড, পুরো ফাটিয়ে ফেলেছো। কি বলবো আর, এক কথায় অপূর্ব। যা বলিস ব্রো, পুরাই। সবাই কিছু না কিছু কমেন্টস করলো, শুধু রিয়ান বাদে। গানটা যে রিয়ানের মন ছুঁয়ে গেছে। রিয়ান তো কিছু বলার বাসেই হারিয়ে ফেলেছে। কেন যেন তার বারবার মনে হচ্ছে গানটা তাকেই ডেডিকেট করে গাওয়া হয়েছে। ঝুমুরের ভয়েস যেন বারবার রিয়ানের কানের কাছে বেজে উঠছে। এতই নাইস ভয়েস ঝুমুরের। আমি তো ওর ভয়েসের প্রেমে পড়ে গেলাম। আমি তো গানটি রেকর্ড করে নিয়েছি, যখনই শুনতে ইচ্ছা হবে বসে বসে শুনবো। এখন কি রিয়ান গান গাইবি? না, আমি গান গাওয়ার মুডে নেই এখন। অন্য কিছু বলো। রিয়ানকে শতবার বলেও কাজ হয়নি, সে গান গাইবে না। আচ্ছা, এবার তাহলে ডান্স হবে। কাপল ডান্স হবে? এক জোড়া করে একসাথে রোমান্টিক গানের সাথে ডান্স করতে হবে? ফার্স্ট কাপল রিয়া আর রিয়ান ভাইয়া, ওদের মানাবে বেশ। নীলা বিরক্তি নিয়ে মিলির দিকে তাকালো। ও যদি আমার থেকে বয়সে বড় না হতো তাহলে ওর গালটা আমি ঠাটিয়ে চর মেরে ফাটিয়ে দিতাম। কি বিড়বিড় করো? আপনার মাথা আমার মুন্ডু। তাই নাকি? ও মাই গড! এই একটা সুযোগ ঝুমুরকে জেলাস ফিল করানোর। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শিওর, আমি রিয়ার সাথে ড্যান্স করব। ব্যথিত চোখে রিয়ানের দিকে তাকালাম। নীলা আমার এক হাত ধরে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়া রিয়া আপুর সাথে ডান্স করতে পারলে
তুই কেন অন্য কারোর সাথে ডান্স করতে পারবি না? দেখ নীলা, তোর মাথায় কোনো কুবুদ্ধি থেকে থাকলে তা বের করে দে। আমি কারোর সাথে ডান্স করতে পারবো না। সে দেখা যাবে। একে একে রিয়ান, রিয়া, ঈশান, জিনিয়া, ফাহাদ, মিলি, তুহিন, ঈশিতা, ফাহিম, লারা, সজীব, ঈশা ওরা সবাই কাপল ডান্স করতে লাগলো। ঝুমুর, নীলা, নীলাশ, আবির, ইয়াদ ওরা বসে বসে দেখতে লাগলো। রিয়ান তো ঝুমুরকে কষ্ট দেওয়ার জন্য রিয়ার সাথে ডান্স করছে। ঝুমুর করুণ চোখে রিয়ানের দিকে তাকিয়ে সে চোখ সরিয়ে নিল। এমন সময় নীলাশ নীলাকে টেনে জোর করে নিয়ে গেল ডান্স করার জন্য। অন্যদিকে ঝুমুরকে ইয়াদ বলল, ক্যান ইউ ডান্স উইথ মি? সরি, আমি ডান্স করবো না। দেখো সবাই ডান্স করছে, আমরাও করতে পারি, ফ্রেন্ড মনে করে, প্লিজ। ওকে। ইয়াদ ও ঝুমুরকে নিয়ে ডান্স করতে লাগলো। আবির ডান্স পছন্দ করে না, তাই সে বসে আছে। হঠাৎ রিয়ান দেখলো যে ইয়াদ আর ঝুমুর একসাথে ডান্স করছে। এই দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে গেল। রাগের জ্বালায় শুধু পারছে না এখনই গিয়ে ঝুমুরের গালে একটা চর বসিয়ে দিতে। রাগে তার শরীর জ্বলছে। এক পর্যায়ে ডান্স শেষ হলো। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষে রিয়ানের সব ফ্রেন্ডসরা আর ফাহাদ, ফাহিম, ঈশা, আবির, সজীব ওরা সবাই ওদের বাসায় চলে গেল। ওদের বিদায় দিয়ে রিয়ান ও নিজের রুমে গেল। সারা রুম গিফটে গিফটে ভরে গেছে। এত পরিমাণ গিফট পেয়েছে সে আজ। সে বিছানায় রাখা গিফটসগুলো একে একে খুলে দেখতে লাগলো। এমন সময় কে যেন ওর রুমের দরজা নক করলো। কে? তখনই মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আসবো? এসো। ঝুমুরের হাতে একটা বড় প্যাকেট। কি আছে এতে? আসলে আগে গিফটটি দিতে পারিনি, তাই এখন দিয়ে দিলাম। ও মা, তাই নাকি? দেখি কি আছে এতে। ঝুমুর প্যাকেটটি এগিয়ে দিল। রিয়ান প্যাকেটটি খুলে দেখলো সাদার মধ্যে কালো মুখমলের ডিজাইন করা খুব সুন্দর একটি পাঞ্জাবি। আজকে ঝুমুরের উপর রিয়ান এমনিতেই রেগে আগুন, তাই সে ভাবলো আজ ঝুমুরকে সে এমন অপমান করবে যে ওর সাথে আর কোনোদিন ভাব দেখানোর সাহস পাবে না, এবং আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে হলে অন্তত দুবার ভাববে। এরকম থার্ড ক্লাস গিফট অবশ্য তোর মতো মেয়েরাই কাউকে দেয়, তাই না? এই কথা শুনে ঝুমুর অবাক চোখে রিয়ানের দিকে তাকালো। এত কম দামি গিফট তো কেউ আমাকে দেয়নি। ওদিকে তাকিয়ে দেখ কত দামি দামি গিফট। এগুলো নখের যোগ্য না এই পাঞ্জাবি। তুই ভাবলি কিভাবে যে এইরকম থার্ড ক্লাস পাঞ্জাবি, তাও আবার তোর দেওয়া, এটা আমি পরবো? নিঃশব্দে চোখ থেকে অঝরে পানি পড়ছে। ভাবতে পারিনি এতটা অপমানিত হতে হবে। তোর এত অ্যাটিটিউড যে আর সবাই বার্থডে উইশ করেছে কিন্তু তুই করিসনি। এমনকি ওখানে উপস্থিত ছিলিস না। ওরা তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে এত কিছু করেছে, বাট তুই কি করেছিস? রিয়ান ঝুমুরের হাত মুচড়ে ধরে বলতে লাগলো, আর পরপুরুষদের হাত ধরতে খুব মজা, তাই না? খুব ভালো লাগে ওদের সাথে নাচতে। হাতের ব্যথায় কুকিয়ে উঠছি, তবুও কিছু বলছি না। তোর মতো মেয়েরা তো এসব করতেই জানে ছেলেদের সাথে। 420 গিরি তো খুব ভালোই শিখেছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর এসব ভালো মানুষই অ্যাটিটিউড আর রূপের বড়াই অন্য কারোর সাথে করিস, আমার সাথে না। আর হ্যাঁ, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার সামনেও কোনোদিন আসার চেষ্টা করবি না, নইলে খুব খারাপ হবে। যত সব ফালতু। নীরবে সব সহ্য করছি। কাঁদতে কাঁদতে চোখ মুখ ভুলে গেছে। এসব কিছু শোনার আগে মরে গেলাম না কেন? অনেক কষ্টে কথা বললাম। চিন্তা করো না, আজ থেকে আর তোমার সামনে আসবো না কোনোদিন। আমার এই অপয়া মুখ তোমায় আর দেখতে হবে না। তবে একটা প্রার্থনা করবে প্লিজ, আজকে যেন আমার মৃত্যু হয়। এই বলে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। ও শেষের কথাটা শুনে বুকটা ধক করে উঠল। আমি কি ওর সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? এত কিছু শোনানো বোধহয় ঠিক হয়নি। হঠাৎ করে রিয়ানের টেবিলের দিকে চোখ গেল। ছোট বড় অনেকগুলো গিফট বক্স রাখা। সে ওইখানে গিয়ে সামনে যে বক্সটা রাখা সেটা তুলে নিল। বক্সটা খোলার পরই একটা অ্যান্টিকের অনেক দামি একটা শোপিস দেখতে পেল। আরে, এই শোপিসটা দেখতে অবিকল সেই শোপিসের মতো যেটা 5 বছর আগে ঝুমুর ভেঙেছিল। এটা কোথা থেকে এলো আর কে দিল? সে আরেকটি বক্স খুলল। সেটাতে রিয়ান যে ব্র্যান্ডের পারফিউম ইউজ করে সেগুলো ছিল। আরেকটা বক্সে ওর ফেভারিট ব্র্যান্ডের ঘড়ি ছিল। অন্য একটা বক্সে মাই লাভ লেখা দিয়ে ডিজাইন করা একটা ফ্রেমের মধ্যে ওর হাস্য উজ্জ্বল একটি ছবি। সে ভাবছে এগুলো কে দিল। প্রত্যেকটাতে অভাগী লেখা ছিল।
হঠাৎ একটি বক্সের নিচ থেকে চিঠির মতো একটা কাগজ দেখল রিয়ান। সে খুলে পড়তে লাগলো। প্রিয়, তোমার নাম উচ্চারণ করার মতো অধিকার আমার নেই। জানি তুমি আমায় খুব ঘৃণা করো, আমায় সহ্য করতে পারো না। তাই তো 5 বছর আগে আমায় কাঁদিয়ে চলে গেছিলে। এখনও কাঁদতে হয় শুধুমাত্র তোমার অপমান আর অবহেলায়। কি দোষ করেছিলাম বলতে পারো? 5টা বছর কি কম ছিল কাঁদানোর জন্য? একটা সময় আমি কাঁদলে তুমি ব্যস্ত হয়ে পড়তে, আমার মুখে হাসি ফোটানোর জন্য কত কী না করতে। আর এখন কিভাবে আমায় কাঁদানো যায় সেই চিন্তায় তুমি ব্যস্ত। ভেবেছিলাম আজ বলবো কতটুকু ভালোবাসি তোমায়, কিন্তু তা বলা হয়ে ওঠেনি কোনো এক কারণে। তোমার মুখের হাসির জন্য এই জীবনটাও বাজিয়ে রাখতে পারি, তবে যেদিন দেখবো তুমি অন্য কারোর হয়ে গেছো, হয়তো সেদিনই হবে আমার শেষ দিন। অ্যাট লাস্ট একটা কথাই বলবো, ভালোবাসি অনেক বেশি। আই লাভ ইউ এ লট মোর দেন অফ মাই লাইফ। ইতি, অভাগী ঝুমুর। চিঠিটি পড়ে রিয়ান একেবারে শিহরিত, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে ঝুমুর নিজের রুমে গিয়ে খুব করে কাঁদতে লাগলো। ওর ভিতরটা একেবারে ফেটে যাচ্ছে। আজকের এই অপমানটা ঝুমুরের একদমই সহ্য হয়নি। খুব জোরে জোরে ফোপাতে লাগলাম। জানতাম ঘৃণা করো, কিন্তু এতটা ঘৃণা করবে তুমি ভাবতে পারিনি। আল্লাহ, মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছো? আমি যে এত কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। হঠাৎ ঝুমুর খুব জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে ওর ফুসফুসটা ফেটে যাবে। ওর নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। অতিরিক্ত শ্বাসকষ্ট হতে লাগলো তার। মাথা ঘুরিয়ে পড়ে গেল নিচে। টেবিলের কোণার সাথে লেগে মাথা ফেটে গেল। চারদিকে শুধু অন্ধকার মনে হচ্ছে ঝুমুরের কাছে। নীলা কি একটা দরকারে ঝুমুরের রুমে এলো। ভেতরে প্রবেশ করতে সে দেখতে পেল ঝুমুর মেঝেতে পড়ে আছে। ওর মাথা ফেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে আর খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। নীলার বুকটা ধক করে উঠল। সে এক চিৎকার দিয়ে দৌড়ে ঝুমুরের কাছে গেল। এই ঝুমুর, কথা বল প্লিজ, কথা বল। এবার নীলা কেঁদে ফেল। সে জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। কে কোথায় আছো? আম্মু, আব্বু, মেজো আম্মু, মেজো চাচ্চু, প্লিজ সবাই ঝুমুরের রুমে এসো তাড়াতাড়ি। কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে? এসো। জানি না মেজো আম্মু, আমি কিচ্ছু জানি না কিভাবে ওর এই অবস্থা হয়েছে। ওগো শুনছো? তাড়াতাড়ি এসো, আমার ঝুমুর কেমন যেন করছে। রিয়ান ওর রুম থেকে নীলা আর ওর মেজো আম্মুর চিৎকার শুনলো। ওরা এত চিৎকার করছে কেন? তাও আবার ঝুমুরের রুমে। ঝুমুরের কিছু হয়নি তো? রিয়ান এক দৌড়ে পাশের রুমে গেল। গিয়ে দেখলো ঝুমুরের এই অবস্থা। সে এক দৌড়ে ঝুমুরের পাশে গেল। ঝুমুরের পাশে বসে ওর গালে হাত দিল। ঝুমুর, এই ঝুমুর, ঝুমুর, নীলা, ওর এই অবস্থা কি করে হলো? আমি জানি না ভাইয়া, আমি ওর রুমে এসে দেখি ওর এই অবস্থা। মিস্টার আশরাফ, মিস্টার আলতাফ আর বাকিরা দৌড়ে এলেন। মিস্টার আলতাফ তো পাগল প্রায় একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। তুষারও পাগল পাগল অবস্থা। রিয়ান ঝুমুরকে কোলে নিল আর তুষারকে বলল গাড়ি বের করতে। তখন রাত প্রায় 12টা বাজতে চলেছে। তুষার গাড়ি ড্রাইভ করছে আর ওর পাশে মিস্টার আশরাফ পেছনে রিয়ান ঝুমুরকে কোলে নিয়ে বসেছে। আর তার পাশে নীলা, ঝুমুরের আম্মু এবং আব্বু বসেছেন। বাকিরা অন্য গাড়িতে করে আসছে। তাড়াতাড়ি করে ঝুমুরকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা ওকে জলদি আইসিইউতে নিয়ে গেলেন। তারপর ওর ট্রিটমেন্ট করতে লাগলেন। একে একে বাসা থেকে সবাই হাসপাতালে আসলো। ঝুমুরের আম্মু তো কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়েছেন। ওনাকে রিয়ানের আম্মু আর তুষারের বউ অর্ণা সামলাচ্ছে। মিস্টার আলতাফকে রিয়ানের আব্বু আর ওনার অন্য ছোট ভাইয়েরা সান্ত্বনা দিচ্ছে। তুষারও কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওর একমাত্র আদরের ছোট বোন ঝুমুর। নীলা কাঁদতে কাঁদতে এক দৌড়ে হাসপাতালের বারান্দায় চলে গেল। ওর পেছনে পেছনে রিয়ানও গেল। নীলা রিয়ানকে দেখে ওকে ঝাঁপটে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগলো। ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি যে ঝুমুরের কষ্ট একদম সহ্য করতে পারি না। কাঁদিস না নীলা, ঝুমুরের কিচ্ছু হবে না। ও একদম ঠিক হয়ে যাবে, দেখিস। ভাইয়া, তুমি জানো না ঝুমুর তোমায় কতটুকু ভালোবাসে। ওর এইরকম অবস্থা আরও একবার হয়েছিল যেদিন তুমি লন্ডনে চলে যাও। সেই দিন ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়।
হোয়াট? কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, তোমার চলে যাওয়াটা ও মেনে নিতে পারেনি সেদিন। তখন ডক্টর বলেছিলেন যে অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে ওর এই অবস্থা হয়েছিল। বলেছেন দ্বিতীয়বার এরকম কিছু হলে ওর লাইফ নিয়ে টানাটানিও হতে পারে। ও মাই গড, আমাকে আগে কেন বলিসনি এসব? বলতে চেয়েছিলাম কিন্তু ঝুমুর বলতে দেয়নি। জানো ভাইয়া, এই 5টা বছর এমন একটা দিন যায়নি যে ও তোমার জন্য কাঁদেনি। আমি ছাড়া আর কেউ এসব জানতো না। তুমি জানো আজকে যে তোমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে সেটা পুরোটাই প্ল্যানিংই ঝুমুর করেছিল একা হাতে। হোয়াট? তাহলে রিয়া আপু কিছুই করেনি, সব ঝুমুর করেছে। এমনকি রাত 12টার সময় সে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও মেসেজ দিয়ে বার্থডে উইশও করেছিল। তুমি যদি সব সময়কার মতো ওকে ইনসাল্ট করো এই ভয়ে সে এইসবের ক্রেডিট নিজে না নিয়ে রিয়া আপুকে দিয়ে দেয়। অনেকগুলো গিফটসও সে তোমার রুমে রেখে আসে। কাউকে এতটা ভালোবাসতে পারে আমি কখনো দেখিনি। নো অ্যান্সার। আই এম জাস্ট স্পিচলেস। ঝুমুর আমার জন্য এত কিছু করেছে আর আমি কিনা ওকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। ছি ছি, এসব আমি কি করলাম? আমার কেন জানি মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি হয়তো ওকে আবারও ইনসাল্ট করেছো যা ও সহ্য করতে পারেনি। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি শুনে রাখো ভাইয়া, ওর কিছু হলে তোমায় আমি ক্ষমা করব না, কখনো না। নীলার যাওয়ার পথে তাকিয়ে রইলাম। আমি নিজেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি ঝুমুরের সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি আর কোনোদিন ওকে কষ্ট পেতে দেব না। তারপর রিয়ান অন্য সবার পাশে এলো। আইসিইউ এর পাশে পায়চারি করতে লাগলো রিয়ান। প্রায় 2 ঘন্টার পর ডক্টর বের হলেন। সবার আগে রিয়ান দৌড়ে গেল ডক্টরের কাছে। ডক্টর, ঝুমুরের এখন কি অবস্থা? ঝুমুরের বাবা তুষার এবং অন্যরা দৌড়ে আসলেন। আল্লাহর রহমতে আমরা ওনাকে সুস্থ করতে পেরেছি। আর একটু দেরি করে আনলে ওনার লাইফ রিস্ক বেড়ে যেত। বাট ওনার সেন্স এখনও ফিরেনি। কয়েক ঘন্টার ভিতরে ফিরবে, চিন্তার কিছু নেই। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। থ্যাংক গড, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি এখন ওকে দেখতে যেতে পারি? দেখতে পারবেন, তবে একজন করে যেতে হবে। কারণ বেশি ভিড় করলে বা শব্দ করলে পেশেন্টের ক্ষতি হবে। আর যে কোনো একজন আমার সাথে চলুন, কিছু ওষুধের প্রেসক্রিপশন করে দেব। আমি যাচ্ছি ডক্টর, আপনার সাথে চলুন। মিস্টার আশরাফ ডক্টরের সাথে গেলেন আর অন্য সবাই একজন একজন করে ঝুমুরকে দেখে আসছে। সব শেষে রিয়ানও ঢুকলো ঝুমুরের কেবিনে। দবদবে সাদা বেডে ঝুমুর শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ঝুমুরকে খুবই মায়াবতী লাগছে। মনে হচ্ছে যেন কোনো হোর পরি সে। রিয়ান ধীর পায়ে হেঁটে ঝুমুরের কাছে গেল। সে ঝুমুরের বেডের পাশে রাখা চেয়ারটায় বসলো। ঝুমুরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমি তোকে শুধু কষ্ট দেই তাই না রে? আমি খুব খারাপ, খুব বাজে আমি। নইলে কি তোকে এত কষ্ট দেই বল? আমার জন্য তুই এত কিছু সহ্য করেছিস শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে। আর আমি কত বোকা, তোর ভালোবাসাটাও বুঝতে পারিনি। ঝুমুরের হাতে চুমু খেয়ে ওর হাতটা বুকের সাথে লাগিয়ে ধরে রাখে রিয়ান। এখন থেকে তোকে আর কখনো কষ্ট পেতে দেব না, আই প্রমিস। ভালো তো আমিও তোকে বাসি সেই ছোটবেলা থেকে, কিন্তু সেটাকে আমি আমার মনের মধ্যে চাপা দিয়ে রেখেছি। এখন আর হবে না ওসব। প্রচুর ভালোবাসবো তোকে, অনেক অনেক বেশি লাভ করব। রিয়ান বাইরে বের হয়ে আসলো। সে ওর বাবার কাছে গেল। আব্বু। বলো। ডক্টর কি বললেন? ঝুমুর নাকি কোনো এক কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কোনো এক টেনশন ওর মাইন্ডে প্রভাব বিস্তার করেছে খারাপভাবে, সেটাই ডক্টর বললেন। আমি বুঝতে পারছি না ও কি এমন টেনশনে আছে যা কাউকে বলতে পারছে না। সত্যিই তো, আমি তো আমার মেয়ের কোনো কিছুর কোনো কমতি রাখিনি, তবু কিসের এত টেনশন যে ও আমাদের কাউকেই জানায়নি? চিন্তা করো না মেজো চাচ্ছু, ঝুমুরকে আমি একদম সুস্থ স্বাভাবিক করে তুলবো ইনশাল্লাহ। আব্বু আর কি বললেন ডক্টর? 1 সপ্তাহের মধ্যে আমাদের ঝুমুর সুস্থ হয়ে যাবে,
এই এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন ডক্টর। কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছেন, সেগুলো নিয়মিত খাওয়াতে হবে। আর ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে। সুস্থ হওয়ার পর কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে বলেছেন ডক্টর, যাতে ঝুমুরের মন মেজাজ ফুরফুরে থাকে। আর হ্যাঁ, ও নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তা কি ঠিক নীলা? হ্যাঁ আব্বু, কালকে যে সকালে মেজো আব্বু ওকে জোর করে খাইয়ে দিয়েছিলেন আর সারা দিনের মধ্যে একটা দানাও মুখে তুলিনি। কি বলছো এসব নীলা? আমাকে বললে না কেন? ও যখন খায়নি কিছু সারাদিনে, এই জন্যই তো আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়েছে। কাউকে বলতে দিলে তো? ঝুমুরের যা চাপা স্বভাব, মুখ ফুটে কাউকে কিছু বলে না, আর আমাকেও বলতে দেয় না। এই সময় তুষার বাইরে থেকে আসলো, ওর হাতে ওষুধের ব্যাগ আর কিছু খাবারের প্যাকেট। আব্বু, ডক্টর যে ওষুধগুলোর কথা বলেছেন সেগুলো এনেছে, আর এই যে খাবারের প্যাকেটগুলো, তোমরা সবাই খেয়ে নাও। ভালো করছো বাবা, ঝুমুরের জ্ঞান ফেরার পর ওষুধগুলো খাওয়াই দিবে। আর হ্যাঁ আব্বু, নীলা, বড় আব্বু আর আম্মু বাদে বাকি সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি। খামোখা এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই। ভালো করেছিস ভাইয়া, বেশি কেউ থাকার দরকার নেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।